নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিজেপি, আর এই প্রার্থী তালিকায় রয়েছে একের পর এক চমক। সবথেকে বড় চমক কি? হ্যাঁ, সবথেকে বড় চমক দিলীপ ঘোষ। মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে, আর দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। প্রার্থী তালিকায় নাম রয়েছে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা তাপস রায় এবং অর্জুন সিংয়ের। কলকাতা উত্তর থেকে তাপস রায়কে প্রার্থী করেছে বিজেপি, আর ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে। আর প্রত্যাশিতভাবেই তমলুক থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। বসিরহাটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সন্দেশখালীর এক অভিযোগকারিণী রেখা পাত্রকে। দেবশ্রী চৌধুরীকে উত্তরবঙ্গ থেকে সরিয়ে এনে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হয়েছে। তৃণমূলের মালা রায়ের বিরুদ্ধে লড়তে হবে দেবশ্রী চৌধুরীকে। দেবশ্রী চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দেবশ্রী দেবী, প্রথমেই আপনাকে স্বাগত জানাই TV9 বাংলা। আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি, আর প্রথমেই শুভেচ্ছা জানাই। প্রাথমিক প্রতিক্রিয়া আগে জানতে চাইবো যে এই ঘোষণা পাওয়ার পর, জানার পর কি প্রাথমিক প্রতিক্রিয়া আপনার? খুব ভালো লাগছে। লড়াই হবে। গতবার একটা কঠিন কেন্দ্রে ছিল, যেখানে সকলের মনে হয়েছিল যে একটা গড়ে, কোনো বিশেষ নেতার গড়ে, যেখানে আমার লড়াইটা কঠিন হবে। আমার হয়তো লড়াই করার মতন মিনিমাম ক্ষমতাটা হয়তো নেই, কিন্তু সেই দিন প্রথম দিন দাঁড়িয়ে একটা শব্দ আমি বলেছিলাম যে কেউ ভারতবর্ষের রাজনীতিতে কেউ হেভিওয়েট বলে কোনো কথা নেই, কারণ কারুর ওয়েট নির্ভর করে মানুষের রায়ের উপরে। তিনি কতটা স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করছেন, তিনি কতটা স্বচ্ছতার সঙ্গে জনতার সেবা করছেন, এই বিষয়গুলোর উপরে। আর আমার তখনও মনে ছিল, বিশ্বাস ছিল, আমার 32 বছর রাজনৈতিক জীবনে আমার কোথাও কালির দাগ নেই যে কালির দাগ আমাকে লুকোতে হবে। আজকেও সেই বিশ্বাস আছে। 5 বছর সাংসদ থেকে, 2.5 বছর মন্ত্রী থেকে, যে কোথাও আমি আমার আদর্শচ্যুত হইনি। যে ধারণা নিয়ে, যে দর্শন নিয়ে, আদর্শ নিয়ে রাজনীতি করতে এসেছি, সেই কাজ করে চলেছি। তাই আজকে আমার মনে হয় যে দক্ষিণ কলকাতায়, যাকে আপনারা খুব বড় গড়, দুর্গ, দুর্ভেদ্য দুর্গ, 6 জন মন্ত্রীর এলাকা এইসব বলছেন, আমার মনে হয় আজ আছেন দক্ষিণ কলকাতার যে 6 জন হেভিওয়েট নেতা তথা মন্ত্রী, তারা প্রত্যেকেই প্রায় কলঙ্কিত, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত মানুষ করতে চায়নি পশ্চিমবাংলার মহিলারা। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করেছিল যিনি চম্পলা সর্দারের দেহ নিয়ে, যিনি এসে মহাকরণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ শুনতে চায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তাই তোমাকে গিয়ে দুর্বৃত্তদের ঘরে রাত্রি 12টা 1টায় 1.5 দিন ধরে 2 দিন ধরে পিঠে ভাজতে হবে, স্বামী পুত্র সন্তান শ্বশুর শাশুড়িকে রেখে। সেই পশ্চিমবাংলায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ শুনতে চায়নি, যার মন্ত্রী বলবেন যে আমরা টাকা দিয়ে মহিলাদেরকে গোডাউনে রেখেছি, সময় সময় মতন বের করে আমরা ডেমনস্ট্রেশন করি, আর সময় সময় মতন আমরা দুর্বৃত্ত যারা ভোট লুট করে, খুন খারাপি করে, পার্টির মাসলা 2 দিন 3 দিনের জন্য, কথাগুলো বলবার জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইনি। আর সেই কারণে সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটু সবক শেখানোর জন্য পশ্চিমবাংলার মহিলারা খুঁজছে, দক্ষিণ কলকাতার মহিলারাও খুঁজছে, কেননা এলিট এলাকা দক্ষিণ কলকাতা, একদম শহরী ক্ষেত্র। তারা একটু বুঝতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধঃপতনটা ঠিক কোন লেভেলের, যিনি একটা আদর্শের কথা বলে, সততার কথা বলে, সততার পরাকাষ্ঠা দেখিয়ে একটা ভালো, একটা বিরাট গান্ধীবাদী একটা চেহারা সাজিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বেশ এই মুহূর্তে দেবশ্রী দেবী, এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী রাজা রয়েছেন, রাজা চট্টোপাধ্যায় রয়েছেন। রাজা, একেবারে উত্তরবঙ্গ থেকে দেবশ্রী দেবীকে
দক্ষিণ কলকাতা, কলকাতা দক্ষিণের প্রার্থী এবং মালা রায়ের এগেনস্টে তিনি আশাবাদী। তোমার কিছু প্রশ্ন আছে? হ্যাঁ অবশ্যই। প্রথমেই দেবশ্রীদিকে ধন্যবাদ জানাবো, এখন রাত 11টা বেজে গেছে লাইভে থাকার জন্য। খুব দ্রুত দিদি আপনার কাছে দুটো প্রশ্ন আমি ছুড়বো, একটা স্ট্যাটিস্টিক্স আনবো। 2014 তথাগত রায় দাঁড়িয়েছিলেন, সেবার বিজেপির ওয়েভ ছিল, হাওয়া ছিল। সেবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র 176 ভোটে, এই জাস্ট ভবানীপুর বিধানসভা কেন্দ্র যেটা মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা, সেখানে কিন্তু বিজেপি এগিয়ে গিয়েছিল, রেজাল্টে দেখা গেল। আবার 2019 মুখ্যমন্ত্রীর যেটা নিজের ওয়ার্ড 73 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু 14 এবং 19 দুটোতেই পিছিয়ে পড়েছিল তৃণমূল, এবং 2019-এ মাত্র 3500 ভবানীপুরের লিড ছিল। এই স্ট্যাটিস্টিক্সটা এই কারণেই বললাম, যে কথা আপনি বলছিলেন যে কেউ অপরাজেয় নয়, মানে কেউ হারানো যায় না কোনো ওয়ার্ডে বা কোনো বিধানসভায়, এমন নয়। সেটা কিছুটা হয়তো এই একটা বিধানসভার উদাহরণ দেখে বললাম। এবার কথা হচ্ছে, আপনি তো কলকাতার মানুষের সঙ্গে আপনার বরাবরই হচ্ছে রায়গঞ্জ, উত্তরবঙ্গ। আপনার দল কোন অঙ্কে আপনাকে দক্ষিণ কলকাতায় উড়িয়ে আনলো, এইটা আমাদের জানার আগ্রহ দিদি। আপনাদের সম্ভবত 5 বছর আগের কথাটা ভুলে গেছেন। আপনারা যারা আমার রাজনৈতিক ইতিহাস জানেন, আমি কলকাতা শহরে থাকি এবং কলকাতা শহরে আমার বাস। আমার ছাত্র রাজনীতির একটা অংশ শুরু হয়েছিল বালুরঘাট থেকে, বাদবাকি অবশিষ্ট আমার কার্যকলাপ কলকাতাতে। আমার রাজনৈতিক জীবনে যে পার্টির যে মধ্যের যে দায়িত্ব ছিল, সেটা দক্ষিণ কলকাতাতে ছিল প্রায় 8 বছর। সেখানে আমি একদম মানে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠনের কাজ করে বেরিয়েছি। আমার গোটা পশ্চিমবঙ্গের, আমি যেমন বালুরঘাটে 2006 সালে লড়াই করেছি, সেরকম 2014 সালে বর্ধমান দুর্গাপুর থেকে লড়াই করেছি, 2019-এ রায়গঞ্জ থেকে লড়াই করেছি, 2024-এ দক্ষিণ কলকাতা থেকে লড়াই করছি। এত একজন ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে আপনি খুঁজে পাবেন না যে এত বিভিন্ন দিকে যার গতিবিধি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেক জায়গায় যেখানে গেছি, বর্ধমানে যখন গেছি বর্ধমানের মানুষকেও বলেছি যে বর্ধমানে আমার পার্টির দায়িত্ব ছিল, অবজারভার হিসেবে আমি কাজ করেছিলাম 5 বছর। কাজে যেখানেই পাঠাবেন সেখানেই আবার কাজ। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গের এত ঘন ঘন চেঞ্জ করবার কারণ কি? দিলীপ ঘোষের ক্ষেত্রে না বোঝা যাচ্ছে একটা কারণ ছিল, মেদিনীপুরে কিছু ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। এত ঘন ঘন চেঞ্জ করার কারণটা কি? কোথাও তো আপনাকেও একটা থিতু হতে হবে একটা জায়গায়। এটা কোনো ঘন ঘন চেঞ্জের কারণ নয়। এখন যেখানে আমাকে মনে করেছেন যে এখানে একে দেয়া হবে, আমি সেখানে চলে গেছি। এর মধ্যে ঘন ঘনের প্রশ্ন কোথায়? আমি রায়গঞ্জের যে একদম ওখানে 2বার 3বার লড়েছি এরকম নয়। রায়গঞ্জে গতবার মনে করেছেন যে ওই যে গড় নামক জিনিসটা, এই গড় নামক যে মিথটা, সেই মিথটা ভাঙতে দেবশ্রী পারবে, সেই মিথটাকে ভেঙে দিয়ে এসছি। এবার পার্টি মনে করছে আপনারা যাকে গড় বলছেন সেই গড়ের মিথটাও ভাঙা দরকার আছে, সেই জন্য পার্টি হয়তো আমাকে দিয়েছে। বেশ, আপনার কাছে দেবশ্রী দিদি আমার শেষ প্রশ্ন এটাই, অনেক রাত হয়ে গেছে, আপনাকে ছেড়ে দেবো, আপনার পরিবারের লোক ওয়েট করছেন অনেকেই। আমার লাস্ট প্রশ্ন, যে দেখুন দক্ষিণ কলকাতায় মালারাই লড়ুন আর যিনি লড়ুন, আসলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া হয়ে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট প্রশ্ন হচ্ছে, এই লড়াইটাকে আপনি কতদূর নিয়ে যেতে পারবেন এবং কিরকম ফাইট দিতে পারবেন? দেখুন, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন মানুষকে হারিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন ধরে একই জায়গায় থাকবেন, অপরাজেয়, এরকম কোনো বিষয় নেই। আজকে তার ভাবনা থেকে, তার আদর্শ থেকে, তার কাজে আর কথার মধ্যে অনেক বড় ফারাক হয়ে গেছে। যে ভাবনা নিয়ে মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ভাবনা থেকে কয়েক যোজন দূরে উনি অবস্থান করছেন। আজকে যে মহিলাদের জন্য উনি রাত বিরেত, যখন বিরোধী নেত্রী ছিলেন ছুটে যেতেন, আজকে যখন 3 বছরের মেয়ের উপরে রেপ হয় বা 72 বছর নানের উপর রেপ হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিকার থাকে। যখন ডলি বর্মনের মতন একটা রাজবংশী মেয়ের উপরে অত্যাচার হয়, তখন তিনি বলেন সাজানো ঘটনা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে অবনমন, মানসিক ভাবনার অবনমন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন
তার মহিলা মন্ত্রীরা মনে করেন যে 500 টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দেই, বুঝতে পেরেছি গোডাউনে মেয়েদের কারণেই সাম্প্রতিকতম নানা ঘটনা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, এই যাবতীয় বিষয়ে আপনি আশাবাদী এবং আপনি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছেন এবং সেই কারণেই আপনি আশাবাদী বলে আপনি আমাদের জানালেন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি ছিলেন এত রাত্রে, রাজা যেরকম বলছিল এত রাত্রে এরকম একটি সুখবর পাওয়ার পর আপনি আমাদের সঙ্গে লাইভে ছিলেন, অনেক ধন্যবাদ আরও একবার। কিন্তু রায়গঞ্জ কেন্দ্র, সেই রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী কার্তিক পাল, তার প্রতিক্রিয়াও দর্শকদের শোনাবো। কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কেন্দ্রীয় সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, আমার জেলা নেতৃত্বকে, যে আমাকে এই সুযোগটা দিয়েছে রায়গঞ্জ লোকসভায় লড়াই করার জন্য। মূল প্রতিপক্ষ কাকে বলবে? মূল প্রতিপক্ষ কংগ্রেস। কেন বলতে এখানে যা আসে টিএমসি সেটা লোকবল বাহুবল একদমই যেটা আসে প্রকাশ্যে সেটাই আসে। বাকি যারা জনগণ, যারা ভোটার, যারা আমার রায়গঞ্জ লোকসভার নাগরিক, তারা তাদের সাথে নেই, ভারতীয় জনতা পার্টির সাথে আছে, মোদিজির সাথে আছে। ফলে এই মুহূর্তে বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপির ঘোষিত হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা একের পর এক চমক, সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই যে দ্বিতীয় তালিকা 19 জনের নাম এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি বা যে সমস্ত জায়গায় চমক বা চমকের পর চমক আমরা বলি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু যে 4টি কেন্দ্রে এখনো প্রার্থী তালিকা বাকি এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে নাম না বললেই নয় তা হলো ডায়মন্ড হারবার। ফলে এই মুহূর্তে সিচুয়েশন ঠিক কি বলে মনে হচ্ছে? দেখো, যেটা আমরা প্রথম থেকে জানাচ্ছি যে বিজেপির যে প্রার্থী তালিকা আমরা দেখছি, প্রত্যেকটা আসনে যে নাম দেখছি তা কিন্তু দীর্ঘদিনের রিসার্চের ফসল। দীর্ঘদিন ধরে কোন কেন্দ্রে কে প্রার্থী হতে পারেন এরকম একাধিক নাম নিয়ে কাটাছেঁড়া চলছে এবং সেক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। একটি আরএসএস এর থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে, একটি রিপোর্ট পার্টির তরফ থেকে নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব তারা এখানে এসেছে, সেই নামগুলিকে তারা নিজেরা মানুষের সঙ্গে কতটা জনসংযোগ রয়েছে, কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, প্রত্যেকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলত ডায়মন্ড হারবার কেন, প্রত্যেকটা জায়গাতেই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত নয়। যদি আমরা দার্জিলিং দেখি, যদি আমরা মেদিনীপুর দেখি, তাহলে আমরা দেখবো যে এই দার্জিলিং এর নাম পরিবর্তন হবে এমন প্রায় ঠিক হয়ে গিয়েছিল। অনেকেই সেক্ষেত্রে সওয়াল করেছেন যে হর্ষবর্ধন সিংলা তিনি প্রার্থী হচ্ছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজু বিস্তার নাম আসে। একইভাবে মেদিনীপুরে দিলীপ ঘোষ থাকবেন কি থাকবেন না তা নিয়ে তীব্র জল্পনা চলেছে। দিলীপ ঘোষের মতো হেভিওয়েট একজন ব্যক্তিকে মেদিনীপুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণটা একটাই, তার কারণ হচ্ছে গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা সিদ্ধান্ত গ্রহণ করছে। এবং এই 4টি কেন্দ্র, তা ডায়মন্ড হারবার হোক, আসানসোল হোক, সেখানে প্রতি মুহূর্তের রিপোর্ট নেওয়া হচ্ছে। সেখানকার ভোটাররা কি মনে করছেন, সেখানকার পার্টি কি মনে করছে, এবং অবশ্যই আরো একাধিক ইকুয়েশনকে মাথায় রাখতে হচ্ছে। এবং ডায়মন্ড হারবার শুধুমাত্র একটি লড়াইয়ের জন্য সিট নয়, ডায়মন্ড হারবার রাজার কিছু জিজ্ঞাসা আছে তোমার কাছে। রাজা প্লিজ। ডায়মন্ড হারবার নিয়েই তোমাকে জিজ্ঞাসা করব। তুমি দেখো, খুবই ইন্টারেস্টিং, আজকে মানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, সম্ভবত আজকে 7ম দিন, 1 সপ্তাহ পেরিয়ে গেছে। সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রটাতে এখনো পর্যন্ত বিরোধীদের কোনো নাম নেই, না লেফট, না আইএসএফ, না আমি জানি না, সম্ভবত কংগ্রেসও বলেনি এখনো পর্যন্ত নাম, মানে আলোচনা চলছে, এবং বিজেপিও করলো না। কোথাও কি একটা বিরোধীরাও, মানে বিরোধীর মধ্যেও তো ভাগ আছে, তারা কি দেখে নিতে চাইছে যে কে কাকে দেন, ভোট কাটাকাটির অঙ্কটা? একদমই। দেখো, আমরা যদি 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু নন্দীগ্রামে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সারা রাজ্য জুড়ে একটা মরাল ভিক্টরি হিসেবে কিন্তু বিজেপি তুলে ধরতে পেরেছে। তেমনই ভাবে 42টা আসনে লড়াই হলেও সব থেকে সেন্সিটিভ এবং সব থেকে চ্যালেঞ্জিং ডায়মন্ড হারবার, কারণ সেখানে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা ফ্যাক্টর, এবং সেই কারণেই কিন্তু সব দিক খতিয়ে রেখেছে বিজেপি। অবশ্যই অন্য পার্টি কে এক্ষেত্রে দাবার চালের মতো কে আগে চাল দেবে সেই বিষয়টাই কিন্তু প্রত্যেকে অপেক্ষা করছে, যে একটা চাল দেওয়া হোক, অন্য পার্টি তারা আগে প্রার্থী খাড়া করুক, সেই অনুযায়ী ইকুয়েশন দেখে অপর পার্টি তারা প্রার্থী দেবে। বিজেপিও ঠিক সেই অপেক্ষাই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই অপেক্ষা, পরিস্থিতি বুঝে নেওয়া এবং যেটাকে বলা হয় এক প্রকার জল মেপে তারপর ময়দানে নামা, সেই প্রয়াসটাই বোধহয় চলছে। একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর আবারও ফিরছি আপডেট নিয়ে। বাংলায় দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে বিজেপি, এবং এই প্রার্থী তালিকায় কোন কোন ক্ষেত্রে কি কি চমক রয়েছে তা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের।
এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি একটু জানবো, সেখানে আমার সহকর্মী রয়েছেন প্রসেনজিৎ। উত্তরবঙ্গ স্পেসিফিক্যালি আমি যদি দার্জিলিং ধরি, সেখানে কিন্তু রাজু বিস্তাতেই আস্থা, কি বলবে? একদম, দেখো দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু রাজু বিস্তাতেই আস্থা রাখলো বিজেপি। এই আসনটাকে কেন্দ্র করে বিস্তর জল্পনা ছিল যে রাজু বিস্তা নাকি হর্ষবর্ধন সিংলা টিকিট পাবেন। তবে এই প্রথম রাউন্ডে হর্ষবর্ধন সিংলাকে হারালেও রাজু বিস্তার ক্ষেত্রেও কিন্তু এই আসনটা কঠিন চ্যালেঞ্জ, যে কারণেই কিন্তু জটিল সিট বলে বিজেপি মনে করছিল। তার কারণ এবার প্রথমবার পাহাড়ের যে ভোট, সেই ভোট কিন্তু কার্যত 3 ভাগে ভাগ হবে। একদিকে যেমন অনিত থাপারা তৃণমূলের সঙ্গে আছেন, অজয় এডওয়ার্ড এবং বিনয় তামাংরা কংগ্রেস শিবিরের দিকে ফিরেছেন, রইল গিয়ে জিএলএফ। এই জিএলএফ এবং বিজেপি তারা একসঙ্গে এখনো পর্যন্ত আছে। ফলে পাহাড়ের ভোট গত কয়েকটা নির্বাচনে যখন একচ্ছত্রভাবে বিজেপি নিয়ে গেছিল, এবার কিন্তু একটু ডিফারেন্ট জিনিস দেখতে পাওয়া যাবে। পাহাড়ের যে রাজনৈতিক সমীকরণ, বেশ কিছু বদল আসবে। ফলে এই লোকসভা নির্বাচন কিন্তু এই আসনটাতে কঠিন চ্যালেঞ্জ বিজেপির ক্ষেত্রেও। তবে শেষমেশ শৃঙ্গলাকে সরিয়ে রাজু বিস্তা ফাইনালে টিকিট পেলেন। আগামীকাল তিনি আসছেন, শুরু হয়ে যাবে জোরদার প্রচার। প্রসেনজিৎ, খুব কুইক তোমার কাছে জানতে চাইবো, কেন শৃঙ্গলার নামটা বারবার আসছিল, এবং গুরুং অ্যান্ড কোম্পানি, বিমল গুরুং অ্যান্ড কোম্পানি কি করবেন তারা? দেখো, প্রথমত বলি, একটা প্রাতিষ্ঠানিক ক্ষোভ রয়েছে দার্জিলিংয়ে রাজু বিস্তার ক্ষেত্রে। পাহাড়ের যে বিভিন্ন জনজাতিগুলো আছে, তাদের যে শিডিউল ট্রাইব মর্যাদা দেওয়ার ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটাতে খুব একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি। পাহাড়ের যে সমস্যার স্থায়ী সমাধান, সেই স্থায়ী সমাধান নিয়েও সেইভাবে কিছু করে ওঠেনি কেন্দ্রের সরকার, যে কারণে কিন্তু রাজু বিস্তার বিরুদ্ধে ক্ষোভ ছিল। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছিলেন শৃঙ্গলার মতো হাই প্রোফাইল ব্যক্তি, যারা দীর্ঘ সময় সরকারের উচ্চ পদে থেকে বিভিন্ন সমস্যা সামলেছেন, তাদেরকে পাহাড়ে নিয়ে এসে এবং পাহাড়ের সমস্যার সমাধানে বিজেপি আন্তরিক, সেটা বোঝানো। কিন্তু উল্টো দিকে ছিলেন, রাজু বিস্তার পক্ষে ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতারা। শঙ্কর ঘোষরা প্রকাশ্যে বলেছেন রাজু বিস্তা পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই অঞ্চলে কিন্তু যথেষ্ট কাজ করেছেন, তাই রাজু বিস্তাকেই টিকিট দেওয়া হোক। এবং ফাইনালি রাজু বিস্তা টিকিট পাচ্ছেন। যে প্রশ্নটা দ্বিতীয়ত তুমি করছিলে বিমল গুরুং, তিনি কি করবেন? শোনা যাচ্ছে তিনিও টিকিট পেতে আগ্রহী ছিলেন, তবে কংগ্রেসের সঙ্গে কোনো যোগসূত্র তৈরি হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে এডওয়ার্ডরা, বিনয় তামাংরা, তারা কিন্তু দিল্লিতে কিছুদিন আগে গিয়েছিলেন, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। ফলে কি হয় তা কিন্তু আর কি হয় সেটা সময় বলবে। কিন্তু আপাতত বিজেপির এই দ্বিতীয় তালিকায় দার্জিলিং এর রাজু বিস্তার নাম আসার পর এটা বলাই যায়, যেটা দিয়ে আমরা কথা শুরু করলাম, রাজু বিস্তাতেই আস্থা রাখছে বিজেপি। আরো একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর আবারও ফিরছে অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন।